অবস্থানে অনড় শুভেন্দু। হিন্দু ভোটকে গুরুত্ব দিয়েই রাজনৈতিক লড়াই। 26-এ 5% হিন্দু ভোট টার্গেট বলেই দাবি। ফের মুসলিম ভোটকে গুরুত্ব নয় বলেও দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল করে 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, উল্টা কথায় আপনি বলুন। একইভাবে সংখ্যালঘু ভোটকে গুরুত্ব না দেওয়ার দাবি জানিয়েছিলেন শুভেন্দু। 24-এর ভোটের পর বর্ধিত সাংগঠনিক সভায় সংখ্যালঘু মোর্চার প্রয়োজনীয়তা নেই বলেও দাবি করেন তিনি। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो नो नीड সংখ্যালঘু মোর্চা। পাল্টা তৃণমূল নেতা শান্তনু সেন তার বক্তব্য, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভোট বৈতরণী পার করতে চায়, তাদের দেশের মানুষ যোগ্য জবাব দিয়েছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে তারা ভোট বৈতরণী পার করতে চায়, তার যোগ্য জবাব দেশের মানুষ দিয়েছে। আজকে মোদী সরকারের চতুর্থবার নরবরে এনডিএ সরকারের মন্ত্রিসভায় একজন মাইনরিটি মন্ত্রী নেই, একজন বিজেপির প্রতীকে জেতা মাইনরিটি সাংসদ নেই। এই বিজেপি দলটা যে আদ্যপ্রান্ত মাইনরিটি বিরোধী, এই বিজেপি দলটা যে দলিত বিরোধী, এটা বারবার প্রমাণিত হয়েছে, আগামী দিনে আরো বেশি করে প্রমাণিত হবে। শুভেন্দুর সংখ্যালঘু মন্তব্যেই দলত্যাগ, নো নিড সংখ্যালঘু মোর্চা, এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। বাংলায় ভোটে বিপর্যয়ের পরই শুভেন্দুর মন্তব্যে বিতর্ক। নদিয়া উত্তরে সংখ্যালঘু মোর্চার সভাপতির দলবদল, বিজেপি ছেড়ে তৃণমূলে রফিকুল শেখ। বিজেপি ছাড়ার অনেক কারণ আছে। কিছুদিন আগে একটা মিটিং হয়েছিল আমাদের রাজ্যতে, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল যে হামারা সাথ হাম উসকো সাথ হ্যাঁ, নো টু সংখ্যালঘু মোর্চা। এটা 100বার প্রভাব ফেললো। বিজেপির মধ্যে বিভাজন, বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল সবসময় একটা বিভাজনের বিবৃতি দেয়, তার জন্যে আজকে আমি দলটা ছেড়ে তৃণমূলে আমি যোগদান করলাম। রফিক ভাই যিনি আমি তো আপনাকে আগেই বললাম যে সংখ্যালঘু মোর্চার উনি সক্রিয় মেম্বার ছিলেন। ওনার জয়েন করার পরে বহু সংখ্যালঘু মানুষ কিন্তু আজকে তৃণমূলে ওনার মুখী হবেন। দিল্লিতে আর একটা কথা বলেন তারা, তাদের নেতারা কিন্তু এখানে অন্য কথা বলেন। এই কথা শুনে কিন্তু বিজেপির অনেক সংখ্যালঘু নেতারা কিন্তু কনফিউজ হয়ে গেছেন এবং তারা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন, যেরকম আজকের আমরা চাপড়া ব্লকে উদাহরণটা পেলাম। ভারতীয় জনতা পার্টি একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা এই দলের সাথে নীতি আদর্শের সঙ্গে যারা মানিয়ে নিতে পারে না, তারা দেখা যাচ্ছে যে এই ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল বা অন্য রাজনৈতিক দল, যেখানে চোরের দল, সেই সব যেখানে তোলাবাজ আছে, কাঠম্যান আছে, সেই রকম রাজনৈতিক দলে তারা চলে যায়। তার উদ্দেশ্য অন্য আছে, আর এতে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। রফিকুল শেখের এই দলবদল নিয়ে কটাক্ষ করছেন রাহুল সিনহা। রাহুল সিনহার কটাক্ষ, ওর তো যাওয়ারই ছিল, শুধু একটা অছিলা খুঁজছিল। দল বদল করারই ছিল তার, এখন দল বদল করলে পরে একটা তো অছিলা দিতে হবে, সেই কারণে শিখণ্ডী করে নিয়েছে ওই বক্তব্যকে। যারা সঙ্গে আছে তাদের তো যাওয়ার কথা বলেনি, তাদের তো তাড়ানোর কথা বলেনি, সঙ্গে যারা আছে তারা থাকবে। তিনি আগে থেকেই পরিকল্পনা রেখেছিলেন এবং সেই দলত্যাগটাকে কি করে এস্টাবলিশ করবেন সেটা ওই স্টেটমেন্টের সাথে নিজেকে জুড়ে দিয়েছেন। অতএব এর সাথে সুবিধাবাদী রাজনীতি যুক্ত, অন্য কোনো কিছু নয়। নিশিকান্ত দুবে, গৌরী শঙ্কর ঘোষের পর এবার কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি বিজেপি বিধায়কের। 5 জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি তুললেন। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, 2 দিনাজপুর নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি সুব্রত মৈত্র, বহরমপুরের বিজেপি বিধায়ক। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং পার্লামেন্টে ঝাড়খণ্ডের এমপি
নিশিকান্ত দুবে, দুজনের বক্তব্যকেই আমি সমর্থন জানাই। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত, যার জন্যই দরকার কেন্দ্রীয় আইন শাসন ব্যবস্থা। বাংলাকে টুকরো টুকরো করে দিতে চায় বিজেপি, তো পার্থ প্রতিম রায়। আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। বিজেপি তারা রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। শ্রমিক ভট্টাচার্য তারা বলছে যে তারা নাকি রাজ্য ভাগের বিরুদ্ধে, কিন্তু পরপর তাদের নেতৃত্বরা যেভাবে বলছে তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করছে। এই নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। আর এবার প্যারিস অলিম্পিক্সের দিকে আমরা নজর রাখবো। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়, শুটিং এ ব্রোঞ্জ জয় মনু বাকেরের। 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জয়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ইরন রয়েছে, ইরনের কাছে যাব। ইরন, প্রথম পদক জয় ভারতের, কত পয়েন্ট, কত স্কোর করলো মনু বাকের এবং কত পয়েন্ট মিস করার কারণে রূপোর হাতছাড়া হলো? দেখো কি কারণে মিস হলো সেটা পরে বলবো, তার আগে যেটা বলতে হবে, ইতিহাস তৈরি করলেন মনু ভাকের। কেন? তার কারণ প্রথম কোনো মহিলা শুটার যিনি অলিম্পিকে ভারতকে পদক এনে দিলেন। এর আগে 12 বছর আগে শেষ অলিম্পিকের পদক শুটিং এ এসেছিল, সেটা ছেলেদের হাত ধরে অভিনব বিন্দ্রা পেয়েছিলেন, গগন নারায়ণ পেয়েছিলেন, কিন্তু মহিলারা কখনোই কিন্তু অলিম্পিকে শুটিং এ পেয়েছেন। সাধারণত কুস্তির এরিয়া বলে পরিচিত সেখানকার মেয়ে মনু ভাকের। এর আগের অলিম্পিক টোকিওতে তিনি কিন্তু পিস্তল খারাপ হয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু শেষ করতে পারেননি, তাকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসতে হয়েছিল। তারপর একটা বিতর্কিত অধ্যায় ছিল, কারণ তৎকালীন যা কোচ যিনি ছিলেন যশপাল রানা, তার সঙ্গে তার বিতর্ক হয়, তিনি প্রকাশ্যে বলেন। পরবর্তী সময় তিনি নিজের ভুল বুঝতে পারেন, সেই কোচকে ফিরিয়ে আনেন, নিজের মাথা ঠান্ডা করার জন্য তিনি ভায়োলেন্ট বাজানো শেখা শুরু করেন। এরপরে মনু ভাকের ফিরে আসার লড়াই। মনু ভাকের ইতিমধ্যে জুনিয়র অলিম্পিকে সোনা জিতেছেন, ওয়ার্ল্ড কাপে, শুটিং এর ওয়ার্ল্ড কাপ, সেখানে 10 মিটার এয়ার রাইফেলে তিনি সোনা জিতেছেন, কিন্তু অলিম্পিক পদক ছিল না। আজকে যখন নামেন প্রথম থেকেই তিনি কিন্তু তার নিজের যে খেলার ধরন, গতকাল তিনি যখন কোয়ালিফাই রাউন্ডে খেলছিলেন ঠিক সেরকমই ছিলেন, তবে গতকালের থেকে কয়েকটা শট আজকে একটু খাওয়ায় তিনি কিন্তু সুপোটা পেলেন না। 0.1 সামান্য একটা পয়েন্টের জন্য তিনি ফাইনাল রাউন্ডে যুদ্ধ লড়তে পারেননি। তবে যেখানে শেষ করলেন 221.1, এই জায়গাটাও কিন্তু কোথাও গিয়ে কম নয়। এই পয়েন্টে দাঁড়িয়ে কিন্তু তিনি ব্রোঞ্জ জিতলেন। এর আগে ইতিহাসে মহিলা অলিম্পিকে কোনো মহিলা অলিম্পিক শুটিং এ কিন্তু ব্রোঞ্জ জেতেনি। মনু ভাকের এটাই একটা ইভেন্ট নয়, এছাড়াও 2টো ইভেন্টে তিনি নামবেন, টিম ইভেন্ট তার মধ্যে রয়েছে। তবে দ্বিতীয় দিনে অলিম্পিকের কিন্তু পদক চলে আসলো ভারতের হাতে, এবং যেটা পদক তালিকা ধরা হচ্ছিল, যাদেরকে এক্সপেক্ট করা হচ্ছিল মেডেল হোপ, তার মধ্যে কিন্তু মনু ভাকের ছিলেন। ভারত এই প্রথমবার অলিম্পিকে শুটিং এ একটা বড় টিম পাঠিয়েছে। একাধিক প্লেয়ার রয়েছেন, সবচেয়ে বেশি শুটিং এর থেকেই রয়েছেন, তাদের কাছ থেকে বেশ কয়েকটা পদক কিন্তু এক্সপেক্ট করা হচ্ছে। তার মধ্যে অবশ্যই প্রথম সারির নাম হচ্ছে মনু ভাকের, যিনি কিন্তু আজকে প্রথম পদকটা এনে দিলেন। অলিম্পিকের পোডিয়াম ফিনিশ করা মুখের কথা নয়, আমরা জানি জয়দীপ কর্মকার বাংলার শুটার, তিনি অল্পের জন্য 4th হয়েছিলেন। এই 0.1 0.2 হিসাবটা অনেক বড় অঙ্ক হয়ে যায়, 4 বছরের অপেক্ষা করতে হয়, কিন্তু মনু ভাকের সেই স্বপ্ন পূরণ করলেন। গত টোকিও অলিম্পিকে তার পিস্তল খারাপ হয়ে যাওয়ার জন্য তিনি জিততে পারেননি, তার আক্ষেপ ছিল, কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন। ঠিক 4 বছর পর, 3 বছর পর, কোভিডের জন্য 1 বছর পরে হয়েছিল, তাকে কিন্তু হাসি মুখে দেখা গেল, পোডিয়ামে দেখা গেল, ব্রোঞ্জ পদক হাতে আর জাতীয় পতাকা হাতে। সব মিলিয়ে অলিম্পিক ব্রোঞ্জ হলেও ইতিহাস। ইরন, অনেক ধন্যবাদ। অলিম্পিক শুটিং এ ভারতের প্রথম মহিলা, 12 বছর পর শুটিং এ প্রথম পদক। মনু ভাকের বাবা তিনি কি জানাচ্ছেন শুনুন। पूरा देश खुश है। मनु ने शुरुआत की है ओलंपिक में मेडल से, और देशवासियों का बहुत धन्यवाद करता हूं। अभी एक बार बात तो हो जाए, उनका फोन ही बंद है अभी। बात होने के बाद में ये है कि एक बार देशवासियों को एक होता है ना कि टॉनिक मिला है, तो आई होप कि वो और अच्छा करेगी अगले 2 महीने। मनु की तो लगातार कोई कमी नहीं है, क्योंकि मैं जहाँ भी मनु जाती है मैं मनु के साथ रहती हूँ, तो मैं हर पल उसका मैं देखती हूँ कि अब क्या कर रही है, तो मैं उसका स्पेशली खाने का ध्यान रखती हूँ कि इतना मेहनत करेगी, 12-12 घंटे खड़ी होकर शूटिंग करेगी, तो खाने में मुझे इसको क्या देना, मेरा यही रहता है उसके साथ।
नहीं, मैं कोई मैसेज नहीं देती कि मुझे पता है कि मेरी बेटी ने बहुत बड़ी मेहनत करी, बहुत कड़ी मेहनत करी है, हर एक बच्चे ने मेहनत करी है। जितने भी हमारे भारत के एथलीट गए हुए वहाँ पे, वो सब कड़ी मेहनत करके तो वहाँ पे गए हैं। तो उन सभी के लिए मेरी दुआएं और आशीर्वाद हैं कि हमारे देश के सारे बच्चे खुश होकर अपने